সবিতা আন্টি, তাপনদা, তীর্থঙ্কর্তা, রিসোর্স ইন্ডিকা, সুদীপ সেন, উনি এই কনসেপ্টটাকে ডেভেলপ করেছেন, ব্র্যান্ডটাকে নিয়ে এসছেন, অ্যান্ড উই প্ল্যান টু ক্যারি দিস ফরওয়ার্ড টু সলিল চৌধুরী, দ্য মায়েস্ট্রোজ centenary year, which will be in 2025. তার সাথে obviously event outfit হিসাবে Center Stage is associated, and তার সাথে আমাদের associates Pete Sir, Urpita Chakraborty, and Sham Sarkar is also associated with us. So we'll take this forward, this evening forward, this afternoon forward. আমি এই জন্য ডেকে নেব শোভন ছিল আপন ভঙ্গিতে মহাবিশ্বের মিলিত তান পূর্ণ করে প্রতিটি প্রাণ সঙ্গীতে সঙ্গীতে। আজ আমরা এক নৈসর্গিক সঙ্গীতের সবাই সঙ্গী হতে। সলিল চৌধুরী সম্পর্কে বলাটা আমার কাছে ধৃষ্টতা। আমার মনে হয় যে বিশাল সাগর, তার গান সম্পর্কে কি বলবো, শুধু আমি এটুকুই বলি, তার গান গাইতে গিয়ে আমাকে প্রচুর খাটতে হয়। তার গান তোলা, তার গান গাইতে গেলে এটাই আমার সাথে একমাত্র উপলব্ধি। তার গান গাইতে গেলে অনেক 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 পরিশ্রম করতে হয়। সকলে ভালো থাকবে। ঋতুপর্ণা অভিনয়ের মানুষ, নাচের মানুষ। আসলে ঋতুপর্ণা যেটা বলতে পারে, ওর প্রথম শোনা গান যেটা পরে জানতে পারলো এটা সলিল চৌধুরী। নমস্কার। আমার মনে হয় যে আমি এখনই মনময়দা যেটা বললেন সেটা খুব সত্যি, যে ওনার সম্বন্ধে কিছু বলাটাই বোধহয় একটা দৃষ্টতার পর্যায়ে পড়ে। আর সত্যি কথা যে যিনি ইতিহাস গড়ে গেছেন, আমরা সেই ইতিহাসের সাক্ষী হয়ে আছি। আমাদের আগামী যত জেনারেশনস আসবেন তারা এই ইতিহাসকে চিনবে, জানবে, এই ইতিহাসকে নিয়ে গবেষণা করবে। আমার মনে হয় যে উনি হচ্ছেন একজন ইতিহাস, একটা ঐতিহাসিক পাঠ, যেটা মানে যত গবেষণা করা যায় তার সম্বন্ধে সেটা ক্ষুদ্র। উনি হচ্ছেন একজন বিশাল রিসার্চ মেটেরিয়াল। মানে উনি ওনার নিজের ফিলসফি বা ওনার নিজের জ্ঞান বা ওনার পরিধি বা ওনার বিস্তার এতটাই বেশি যে আমার মনে হয় না যে মর্টালসরা সেটা তার কাছাকাছি যেতে পারে। হি ওয়াজ এ রেয়ার বর্ন, ইজ এ রেয়ার মর্টাল। কারণ আমি তো খুব ছোট, এবং ওনার সঙ্গীতের সাথে আমার পরিচিতি হয়তো অনেক পরে। তো আমি আমার এটা ছোট্ট ব্যক্তিগত স্মৃতি বলতে পারি, যেটা আমার পিসমশাই ওনার সঙ্গে খুব অদ্ভুতভাবে জড়িত ছিল। অরুণ কুমার ঘোষ, ওনার কয়ের আছেন ন্যাশনাল, ওনার কাছে আমি সলিল আঙ্কেলের সম্বন্ধে অনেক কিছু শুনেছি, তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সম্বন্ধে, এবং ওনাকে দেখেছি যে কতটা ইন্সপায়ার্ড উনি, একজন মানুষ যে একটা মানুষের কত বড় ইন্সপিরেশন দিতে পারে, কত বড় জায়গায় সেই ইন্সপিরেশন থাকতে পারে, সেটা আমি ব্যক্তিগতভাবে একটুখানি জেনেছিলাম। আমি শুধু এইটুকুই বলতে পারি যে ওনার সঙ্গীত বা ওনার কম্পোজ করা সবকিছুই বোধহয় আমাদের কাছে আমার নেই, কিন্তু বসতে দেওয়া হয়েছে। আমার হার্টফেল্ট গ্র্যাটিটিউড, অত্যন্ত কৃতজ্ঞতা এই গুণী মানুষদের সমেত আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের পক্ষ থেকে উষ্ণ স্বাগত। গত বছরের শেষের দিকে অন্তরাত্মী আর সম্বন্ধতা আমাদের স্টোরে একবার এসেছিলেন একটি অনুষ্ঠানের বিষয় নিয়ে কথা বলতে, এবং কথায় কথায় জানা গেল সলিল চৌধুরীর 90তম জন্মদিন কাছে, এবং সেইটা নিয়ে কিছু করা যায় কিনা। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স তার কাজের পরিধিকে কখনো ব্যবসার চার দেওয়ালের মধ্যে আটকে রাখেনি। যেখানেই সংস্কৃতির ছোঁয়া পেয়েছে, যেখানেই ঐতিহ্যের সোনালী ছোঁয়া রয়েছে, তারা চেষ্টা করেছে এগিয়ে যাওয়ার। আর সলিল চৌধুরী
যেখানে উনি আমাদের মননে রয়েছেন, আমাদের চিন্তনে রয়েছেন। এবং প্রথম কথাতেই বলা হয়েছিল যে হ্যাঁ আমরা আছি, আমরা করছি। তার পরবর্তী সময়ে সুদীপ দামানের সোসাইটিকা প্রাইভেট লিমিটেড, সেন্টার স্টেজ এবং অন্তরাদি এবং সবিতা আন্টিকে নিয়ে যে সংগঠন সলিল চৌধুরী ফাউন্ডেশন ফর মিউজিক, আমরা চারজন মিলে আমরা ভাবি যে কি করে এই যে লিগাসি, এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এবং পরিকল্পনা করা হয় তার সলিল চৌধুরী মেমোরিয়াল কনসার্টের মাধ্যমে। সলিল চৌধুরী আমরা সবাই জানি তার বড় হয়ে ওঠাটা, ছোটবেলাটা কেটেছে আসামের চা বাগানে, যেখানে উনি বাবার কাছ থেকে পাওয়া অনেক ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক শুনতেন এবং একই সঙ্গে ওনার উপর ইনফ্লুয়েন্স ছিল আসামের লোকসঙ্গীতের। হয়তোবা সেই জন্যই পরবর্তী সময়ে তার মিউজিকে এই দুটোরই আমরা ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাই। একটা সময় হয়তোবা উনি মজা করে বলেও ছিলেন যে আমি রিবর্ন মোজার্ট। এবং যখন ওনার মনে হয়েছিল যে উনি একটু লোকসঙ্গীত থেকে হারিয়ে যাচ্ছেন, তখন কিন্তু কলকাতা থেকে বোম্বে যাওয়ার পথে মাঝখানে অনেক দিনের জন্য নিরুদ্দেশ হয়ে যায়, শুধু আবারও গ্রাম্য জীবনকে খুঁজে পাওয়ার জন্য, আবারও লোকসঙ্গীতকে খুঁজে পাওয়ার জন্য। আমি এটাও জানি উনি যখন ত্রিপুরায় বা নাগাল্যান্ডে গেছেন, তখন সেখানকার যে স্থানীয় আদিবাসী বাদ্যযন্ত্র সেগুলো কিন্তু উনি কালেক্ট করতেন এবং ভবিষ্যতে তার মিউজিকে সেগুলো ইমপ্লিমেন্ট করতেন। সলিল চৌধুরী তাই একটি অভিধান, যেটা ঋতুপর্ণা সঠিকভাবে বলছিল, একটা পার্ট অফ হিস্ট্রি। আর এই ঐতিহ্য, এই লিগাসিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বই বর্তেছে সলিল চৌধুরী ফাউন্ডেশন ফর মিউজিক। শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমার কথা বলতে পারছি না এই জন্যে যে আমার জীবনে এই 20 বছর পরে যে সলিল চৌধুরীকে মনে করে স্পন্সর আসবেন জুয়েলারি শপ থেকে, এটা আমার ধারণার বাইরে। কারণ জুয়েলারি শপ থেকে সাধারণত স্পন্সর হয় ফ্যাশন ডিজাইনিং। জুয়েলারি শপে মিউজিকের ব্যাপারে সলিল চৌধুরীকে নিয়ে আসবে, এটা আমার বুক, মানে বলতে গিয়ে আমার বুকটা ধড়ফড় করছে, কাঁপছে, বলতে পারছি না। কিন্তু এই মানুষটা যে এত মিউজিক বোঝে, সলিল চৌধুরীকে বোঝে, এটা আমার আগে জানা ছিল না। সেই জন্য আমার আজকে যেমন আনন্দ হচ্ছে, আমার দুঃখ হচ্ছে এই জন্যে যে উনি কেন এই মানুষটাকে দেখে যেতে পারলেন না, এটার জন্য আমার খুব দুঃখ হচ্ছে। আর আমি এটা জানি যে উনি যদি ওকে পেতেন তাহলে উনি একটা সেকেন্ডও ছাড়তেন না, নিজের পাশেই বসিয়ে রাখতেন, এটা আমার ধারণা। যাই হোক, আমরা চেষ্টা করব সলিল চৌধুরীকে নিয়ে এগিয়ে যাওয়ার। ওনার মিউজিক, ওনার গান, ওনার কথা, বিশেষ করে গানের সুরের সঙ্গে কথা, যেমন ওনার একটা গান আনন্দের ছবি, আর্টিস্ট অন্যজনের শুটিংয়ে গেছে, আনন্দ ছবির হিরো রাজেশ অন্য ছবির শুটিংয়ে গেছে, সেখান থেকে ক্যান্সেল করে চলে এসছে কি না সলিল চৌধুরী গান আজকে রেকর্ডিং হবে, যেটা আমাকে লিপ দিতে হবে, আমাকে ভালো করে না শুনলে লিপ দিতে পারবো না, তো শুটিং ক্যান্সেল। এটা সাধারণত সম্ভব হয় না, অন্যদের শুটিং ক্যান্সেল করে চলে আসা সেটা অ্যাকচুয়ালি ইম্পসিবলই ব্যাপার হয়, কিন্তু রাজেশজি তাই করেছিলেন, ক্যান্সেল করে উনি শুটিং ক্যান্সেল করে চলে এসেছিলেন বম্বেতে রেকর্ডিংয়ে, যখন জিন্দেগি ক্যাসি হে পহেলি গানটি রেকর্ডিং হয় সেইটা শুনবার জন্যে, কারণ উনি লিপটা ঠিক দিতে চান বলে। এই ধরনের অনেক গল্প আছে। তো আমি আজকে আর কিছু বলতে পারছি না, এই জন্যে যে আমার শরীরটা সমস্ত থরথর করে কাঁপছে, যে এরা যে এত সাহস করে এগিয়ে এসেছে সলিল চৌধুরীর মিউজিক নিয়ে, এটা আমার ধারণার বাইরে ছিল। আজকে আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ, এরা গান জানে, মিউজিক জানে। যে কোনো সংরক্ষণের কাজই ভীষণভাবে সেটাকে সমর্থন করি, সেটাকে উৎসাহ দিতে চেষ্টা করি, কারণ আমাদের এখানে সংরক্ষণের মানসিকতাটাই নেই। মানে কোনো একটা জিনিস যেটার ঐতিহাসিক মূল্য আছে, সেটা আমাদের বিশেষ করে বাঙালিদের একটা টেন্ডেন্সি থাকে যে কত তাড়াতাড়ি সেটাকে ধ্বংস করে, ডিস্ট্রয় করে সেটার 12টা বাজানো যায়।
অতীতে এরকম এর ভুরি ভুরি এরকম উদাহরণ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে বা সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন কোনো একটা সংরক্ষণের কাজ এই ভাবনা চিন্তা শুরু হচ্ছে, এবং সেই সংরক্ষণের কাজ আর কারণ নয়, সলিল চৌধুরীর কাজ নিয়ে আমি কাজকর্তাই যদি বলছি যে এর মধ্যে শুধুই গান নয়, এর মধ্যে তার লেখার জায়গাও আসবে। তখন সেই কাজকে মানে সর্বস্ব দিয়ে সাপোর্ট করতে ইচ্ছে করে। ভীষণভাবে আমরা সকলেই কৃতজ্ঞ থাকবো শ্যামসুন্দর জুয়েলার্সের কাছে, যারা এরকম একটা উদ্যোগের সঙ্গে নিজেদের যুক্ত করেছে। এই যে মানসিকতাটা এরা দেখিয়েছেন, এটার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়, কারণ এই কাজটা খুব আয়াসসাধ্য নয়। এটা করতে প্রচুর পরিশ্রম করতে হবে, কিন্তু ওরা সেই সাপোর্টটা দেবেন এ ব্যাপারে আমি নিঃসন্দেহ। রূপকবাবু ইতিমধ্যেই খুব সুন্দরভাবে বলেছেন, আমি খুব বিস্তারিত কথায় যাব না, শুধু এটুকু বলি যে যে সমস্ত আমাদের সৃষ্টি নিয়ে, আমাদের আগের প্রজন্মের মানুষদের যে সমস্ত সৃষ্টি নিয়ে আমরা গর্ব অনুভব করি, সেগুলোকে ঠিকঠাকভাবে প্রিজার্ভ করাটা এবং তার মূল্যায়ন করাটা এই মুহূর্তে যতদিন যাচ্ছে আরো বেশি করে প্রয়োজনীয় হয়ে পড়ছে। তার কারণ হচ্ছে আমাদের এই প্রজন্মের অনেক ছেলে মেয়েকে গান করতে দেখি, তারা গান নিয়ে অনেকে কথা বলছে, কিন্তু তারা ঠিক 20 বছর 30 বছর আগে কি হয়েছে সেটাই পরিষ্কার করে বলতে পারে না। 50 বছর 60 বছর তো দূরস্থান। এবং অনেকে অনেক গান গাইছেন, অনেক কথা বলছেন, কিন্তু কোনটা কার গান, কার কম্পোজিশন, সে সম্পর্কে বলতে খুব খারাপ লাগছে কথাটা। বেশিরভাগই তারা কেউ ওয়াকিবহাল না, অর্থাৎ তাদের কাছে যে জিনিসটা রয়েছে সেটা যে সত্যিকারের ট্রেজার, সেটা যে সত্যিকারের সম্পদ, আগে তো সেটা অনুভব করতে হবে আমাদের, তবে না সেটাকে প্রিজার্ভ করার প্রশ্ন আসবে। সুতরাং আমার যেটা মনে হয় যে এই সম্পদকে প্রিজার্ভ করে রাখার যে উদ্যোগ, সেটা ভীষণভাবে দরকারি ছিল। এবং শুধু তার সলিল চৌধুরী শুধু সঙ্গীতের সৃষ্টিটা নয়, তার লেখা, অজস্র লেখা রয়েছে। ইতিমধ্যে একটা কাজ অন্তরা করেছে ওরা, যে সলিল চৌধুরীর সমস্ত রচনা নিয়ে ফার্স্ট পার্ট বেরিয়েছে। ফার্স্ট পার্ট, প্রথম খণ্ডটা প্রকাশিত হয়েছে। এটা একটা ভীষণ দরকারি কাজ ছিল। আমরা দ্বিতীয় এখন অন্তরাদি জোর করলে আমার কিছু করার নেই, আপনারা একটু সহ্য করুন, কারণ এখানে আমাকে মানায় না, সেটা আপনারাও জানেন। আগে একটা কথা বলি ওর বিষয়ে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে এখানে অনেকবারই বিস্ময় প্রকাশ করা হলো, সেটা খুব সদর্থেই করা হলো যে একটা জুয়েলারি কোম্পানি থেকে এইরকম একটা উদ্যোগের স্পন্সরশিপ এসেছে। কিন্তু মজা হচ্ছে আমার সঙ্গে এই মানুষটি শ্যামসুন্দরদার আলাপ কিন্তু কোনো গয়নার দোকানে নয়, রূপক আমাদের খুব রূপকদার আলাপ কিন্তু আমাদের খুব প্রিয় উস্তাদ রাশিদ খান সাহেব, রাশিদদার বাড়িতে, এবং সেখানে গান বাজনা শোনার মাধ্যমেই রূপকদাকে 2-3 বার দেখেছি, আলাপ হয়েছে, কথা হয়েছে, এবং দেখেছি যে মানুষটা গান বাজনাকে কিরকম ভালোবাসে। পরে ওর কাজকর্মের কথা জেনেছি, এবং আমার মনে হয় যে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা লাইন ছিল, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, কেননা আমি অন্যরকম হীরের গয়নার সঙ্গে নিয়ে চলে গেছিলাম। তো রূপকদার গলায় সেই হীরের গয়নাটা প্রথম থেকেই আছে, তো জুয়েলারির সঙ্গে উনি প্রথম থেকেই যুক্ত, পরে সেটা দোকানে হয়তো রূপান্তরিত হয়েছে। কিন্তু সেই গয়নাটা এরকম মানুষ আমাদের সমাজে আরো বেশি করে আসুন, এগিয়ে আমাদের সাহায্য করতে, সেটা আমরা চালু করতে। আর যে বিষয়ের জন্য আজকে জড়ো হওয়া, আমি বলি যে আমার খুব ইচ্ছে ছিল ছোটবেলা থেকে অ্যাটলান্টিক ওশান দেখার, খুব ইচ্ছে ছিল। তো প্রথমবার যেবার দেখি, প্রায় 7 দিন অ্যাটলান্টিকের ধারে কাটিয়ে যখন ফিরি, আমার বন্ধু বান্ধবরা সবাই জিজ্ঞেস করেছিল কেমন দেখি। আমি কাউকে কোনো উত্তর দিতে পারি না, কারণ সেটা দেওয়া সম্ভব নয়। ফলে সলিল চৌধুরী কি, কেন, কিভাবে, অতলান্তিক মহাসাগরের মতো উত্তর দেওয়া আমার পক্ষে অন্তত অসম্ভব। পাশে দাঁড়িয়ে থেকে তার বিশালতাকে অনুভব করার চেষ্টা করা, এটুকুই আমরা করতে পারি। আমি দুটো ছোট ঘটনার কথা বলবো আজকে যখন সুযোগ পেয়েছি। একটা হচ্ছে একটা গানের কথা, যেটা আমাকে খুব ছোটবেলা থেকে, যখন এত কিছু বুঝতাম না, কথা অত বেশি করে বুঝতাম না, তখন থেকে তাড়া করতো। আমাদের বাড়িতে একটা বুশ রেডিও ছিল, চামড়ার জ্যাকেট পরানো, আর প্রচন্ড লোডশেডিং হতো তখন। ওই লোডশেডিং হলেই মা বিবিধ ভারতী চালিয়ে দিত। আমি একটা গান খুব লক্ষ্য করতাম, কি যে করি দূরে যেতে হয় তাই।
এবার আমাকে মার্জনা করবেন, এখানে আমি মানে একটা জিনিস গেয়ে না শোনালে বোঝানো যাবে না। তীব্র মাধ্যমে উনি দাঁড়াচ্ছেন, তো এইবার আমার তখন না খুব খুব কান্না পেত। আমি তখন খুবই ছোট, আমি তখন ব্রেন বুঝি না, আমার তখন ক্লাস 4-5 হবে। দূরে যেতে হয় তাই কথাটার মানে কি তাও আমি বুঝি না, কিন্তু তখন যখন ওই ইমানের তীব্র মাধ্যমে এসে দাঁড়াচ্ছেন আমার প্রচণ্ড কান্না পেত আর মন খারাপ হতো। কতদিন হয়েছে আমি এই গানটা শুনে আর কিছু শুনিনি, পড়াশুনো করিনি, একলা মোমবাতির পাশে বসে থেকেছি। একদিন আমি মাকে জিজ্ঞেস করলাম, মা এই গানটা কার? সেই প্রথম আমি জানলাম, মা বললেন এটা সলিল চৌধুরীর লেখা, সলিল চৌধুরীর সুর। তো আমার কাছে সলিল চৌধুরীর প্রথম এবং শেষ ইমপ্রেশন ওই তীব্র মধ্যমটা। উনি এখনো আমার জীবনে ওই একটি তীব্র মধ্যম আমি ওর জন্য তুলে রেখেছি, ওটা আর কোনো মানুষের পক্ষে ওভাবে কম্পোজ করা সম্ভব না। আমি অনেক তীব্র মধ্যম জীবনে অনেকের কাছে শুনেছি, কিন্তু ওই তীব্র মধ্যমটা সলিল চৌধুরীর জন্য ছিল, উনি সেটা নিয়ে এসেছে। আরেকটা অভিজ্ঞতা বলি, আমার মামা পণ্ডিত মানস চক্রবর্তী, তিনি, আমরা তখন ক্লাস 8-9-এ পড়ি, তিনি তখন একটা টিভি সিরিজের জন্য সলিল চৌধুরীর কম্পোজিশনস গাইছেন। তো হঠাৎ একদিন ফোন এলো আমাদের বাড়িতে যে আজকে বাড়িতে সলিলদা আসছেন, তুই কি দেখতে চাস? হ্যাঁ, এটা প্রশ্ন নাকি? বললো দেখবি, কিন্তু বাইরের ঘর থেকে দেখতে হবে, মানে ভেতরে আসতে পারবি না, আমরা বসে কথা বলবো, পর্দার আড়াল থেকে দেখবি। এবার আমি গেছি, আমি গিয়ে পর্দার আড়াল থেকে দেখছি মানুষটি বসে মামার সঙ্গে কথাবার্তা বলছেন, চা দেওয়া হয়েছে। এবার আমি এতবার মুখ বাড়িয়েছি যে মামা বাধ্য হয়ে আমাকে একবার ডাকলেন, ডেকে বললেন এ হচ্ছে আমার ভাগ্নে শ্রীজাত। আমি প্রণাম করলাম এবং আমার মনে আছে যে সেদিন আমি হাত না ধুয়ে ভাত খেয়েছিলাম। তো পরে হাত ধুয়েছিলাম কিন্তু মনটা ধুতে পারিনি, সেই মনে এখনো সলিল চৌধুরীর পায়ের ধুলো লেগে আছে, আমাদের সকলের মনে আছে। আমরা যেন এইভাবে বেঁচে থাকতে পারি আর এই সমুদ্রের ধারে এসে দাঁড়াতে পেরেছি, যে সেই কারণে একজন বাংলা ভাষী হিসেবে আমি গর্বিত, এটুকু আমাদের প্রাপ্তি। সলিল চৌধুরী আমার ঈশ্বর, ঈশ্বরের মতন নয় কিন্তু ঈশ্বর। আর আমার মতো অনেক মিউজিশিয়ানের কাছে উনি ঈশ্বর। তাই ওনার সম্পর্কে কিছু বলা, বুঝতেই পারছেন প্রচন্ড মানে ভেতরে ভেতরে একটা সাংঘাতিক কিছু চলছে আমার। তবে এইটুকু বলতে পারি, যত বয়স বাড়ছে তত বুঝতে, মানুষটাকে একটু একটু করে চিনতে পারছি, আর এটা বুঝতে পারছি যে মানুষটাকে এখনো কিছুই চিনি না। কারণ তিনি সময় থেকে এতটাই এগিয়ে থাকা একজন মানুষ, একজন কম্পোজার, তাকে চিনতে গেলে একটা জীবনে হয় না, একটা জীবনে ঘোরা। তা কি বলবো, মানে ওনার এক একটা গানই এক একটা ইনস্টিটিউশনের মতো। রকেটদা যেভাবে বলছিলেন না, যে তার অব্লিগেটো, তার ইন্টারলুড, তার কর্ড প্রোগ্রেশন, হারমোনি, এক একটা গান দিয়ে সারা জীবন কাটানো যায়। আর সেখানে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ভারতীয় সঙ্গীতের প্রথম বিশ্বায়ন কিন্তু ওনার হাত দিয়ে হয়েছে। আমরা এখন ওয়ার্ল্ড মিউজিক বলে খুব আমাদের একটা জনার হয়েছে, জনার শব্দটা তখন ছিল না, কিন্তু ভারতীয় মিউজিকের বিশ্বায়ন প্রথম ওনার হাত ধরে হয়। তা আমি একজন সামান্য সঙ্গীত কর্মী, কিন্তু আমার জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা, প্রতিটা মুহূর্তের অনুপ্রেরণা উনি। আর তাকে নিয়ে সলিল চৌধুরী ফাউন্ডেশন অফ মিউজিক যে কাজ করছে, তাকে আমি সাধুবাদ জানাই। এটা সাংঘাতিক উদ্যোগ, কিছুদিন আগে শুরু হলেই ভালো হতো। আর তাতে যারা সহযোগিতা করছেন, বিশেষ করে শ্যামসুন্দর জুয়েলার্স, তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাকে যদি কোনোভাবে প্রয়োজন হয় এখানে, আমি সবসময় আছি। যদি অতিথিদের চা দেওয়ার জন্য কাউকে দরকার হয়, আমাকে দেখো। জয়কে অনেক অনেক ধন্যবাদ। আর শুধু না, এটা আমরা কিন্তু 2002 থেকে এই ফাউন্ডেশনাল মিউজিকটা আমরা কিন্তু শুরু করেছি, কিন্তু এই যেসব এখন যেটা একটা জামানা, প্রত্যেকটা গানের পেছনে যদি নাচ না হয় না, এখন স্পন্সর পাওয়া খুব মুশকিল। তোমাকে আগে পাইনি তো, তোমাকে আগে পাইনি। 2002 থেকে কিন্তু আমরা এটা, এই স্ট্রাগলটা আমাদের চলছে। হ্যাঁ, করে 13 বছর পরে আমরা রূপক বাবুকে পেলাম আমাদের সাথে, তাই জন্য আপনাদের সামনে এত বড় করে আসতে পেরেছি। কিন্তু আমাদের এই উদ্যোগটা কিন্তু 13 বছর হয়ে গেছে, 14 বছর অ্যাকচুয়ালি হয়ে গেছে। তো এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, বাবার 100th ইয়ার অব্দি আরো একদম গ্র্যান্ড স্কেলে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সত্যি অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর আমি একজনকে শুধু থ্যাংক ইউ দিতে পারিনি এখন, সেটা হচ্ছে আমার হাজবেন্ড তীর্থঙ্কর দাশগুপ্ত। তীর্থঙ্কর একটু আসবেন, কারণ ও না থাকলে বলে না, বিহাইন্ড এভরি ম্যান ইজ আ ওম্যান, বিহাইন্ড এভরি ওম্যান ইজ আ ম্যান অলসো।